সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই বাংলা ক্লাসে। পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত বাংলা 2 এর দ্বিতীয় অধ্যায়, তার 3টি পার্ট। এই পাঠকে আমরা 3টি পাঠ্যাংশে ভাগ করেছি। তার প্রথম 2 অংশ নিয়ে আলোচনা হয়েছে। আজকে তৃতীয় অংশ দিয়ে অধ্যায় শেষ করব। তৃতীয় অংশটুকু হচ্ছে বাংলা ভাষার রূপ বা রীতি। বাংলা একটি সমৃদ্ধ ভাষা, প্রায় 30 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। এই ভাষা আমাদের প্রাণের ভাষা। আসলে ভাষা সবারই প্রাণ শক্তি। প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সভ্যতা বিকশিত হয়েছে ভাষাকে কেন্দ্র করে। বাংলা ভাষার 2টি রূপ রয়েছে, একটা মৌখিক রূপ আর একটি লিখিত রূপ, মানে একটা কথ্য রূপ আর একটা লেখ্য রূপ। কথ্য রূপ আমাদের অঞ্চল ভেদে আলাদা আলাদা। ভাষাবিজ্ঞানীরা বলেন প্রতি 10 কিলো অন্তর অন্তর ভাষা তার রূপ পাল্টায়। এই যে একটা নির্দিষ্ট জায়গার যে ভাষার স্ট্রাকচার বা সাউন্ড সিস্টেম, এটাকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষা। যেমন আমাদের রংপুরে আঞ্চলিক ভাষা, যে মুই কোনটে তুমি কোনটে যাবেন বাহে, বা মুই এইটা খাওয়ানম, বা এই যে রকে অ বলা, রংপুরকে আমরা অনেক সময় অংপুর বলি। এটা আর আসলে দোষের কিছু নয়, এটা হলো আমাদের আঞ্চলিকতা। তাহলে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা অঞ্চল বিশেষে আলাদা আলাদা। সিলেটের ভাষা আলাদা, নোয়াখালীর, চট্টগ্রাম, রংপুর এভাবে আলাদা। ইভেন 10 কিলো পর পরই আঞ্চলিক ভাষা তার রূপ পাল্টায়। দিনাজপুর জেলার দেখা যাবে পার্বতীপুরের আঞ্চলিক ভাষার সঙ্গে বিরামপুরের আঞ্চলিক ভাষার পার্থক্য দেখা যায়, বা বিরামপুরের আঞ্চলিক ভাষার সঙ্গে দিনাজপুর জেলারই সেতাবগঞ্জ বা বিরল, কাহারল এই অঞ্চলের ভাষা আর যে সাউন্ড সিস্টেম, এটা একটু আলাদা। তাহলে এই যে সারা বাংলাদেশ, পূর্ববঙ্গ, আমাদের বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে যে এই যে বৃহৎ বাঙালি জনগোষ্ঠী, এর মাঝে আমরা একটা অঞ্চলের ভাষাকে স্ট্যান্ডার্ড ধরেছি। সেটা হচ্ছে ভগীরথী নদীর তীরবর্তী যে অঞ্চল বা নদিয়া, নবদ্বীপ, নদিয়া, শান্তিপুর, ওই অঞ্চলের ভাষাটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। এইটাকে বলা হচ্ছে প্রমিত বাংলা। এটা কথা বলার ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করি, তখন আমাদের শব্দচয়ন সবগুলোই দেখা যায় যে সব অঞ্চল মিলে একই হয়। আর লিখিত রূপের ক্ষেত্রেও ভাষা 2 ধরনের। আমাদের বাংলা ভাষা যখন প্রথম আধুনিক বাংলা সাহিত্য চর্চা শুরু হয়, গদ্য চর্চা, তখন আমাদের গদ্য ধরন যেমন ছিল সেটি ছিল সাধুরীতি। বর্তমানে সাধুরীতি অচল। সাধুরীতিতে আমরা যেমন কথা আগেও বলিনি, এখনো বলি না, কিন্তু আগে লিখতাম, এখন আমরা সাধুরীতিতে লিখি না। আমাদের সকল সাহিত্য চর্চা হয় এখন চলিত রীতিতে। এই সাধু গদ্য দিয়ে আমাদের যাত্রা শুরু, কিন্তু এক পর্যায়ে এসে আমরা সাধু গদ্য থেকে বের হয়ে আসি, সেটা প্রমথ চৌধুরীর হাত ধরে। প্রমথ চৌধুরী একজন বিখ্যাত প্রাবন্ধিক। তার তিনি একটু পত্রিকাও লেখালেখি করতেন, সে সবুজ পত্র পত্রিকা, এর মাধ্যমে বিকশিত হয় চলিত গদ্য। রবীন্দ্রনাথের লেখাতেও আমরা প্রথম পর্যায়ে সাধু গদ্য পাই, তারপর দেখা গেল পরের পর্যায়ে রবীন্দ্রনাথের গদ্য লেখাগুলো, যে লেখাগুলো চলিত ভাষায়। তাহলে চলিত ভাষা আর আঞ্চলিক ভাষা তো আমরা বুঝলাম অঞ্চল বিশেষে আলাদা আলাদা। আর লিখিত ভাষার ক্ষেত্রে যে সাধু ভাষা, সাধু ভাষা গুরুগম্ভীর, এর ক্রিয়াপদগুলো বড়। যেমন খেয়েছে আমরা যেটা বলছি চলিততে, সাধু ভাষায় খাইয়া আছে, এই যে বড় হয়ে গেল। সর্বনাম পদগুলো বড়, যেমন তার, সাধুতে হচ্ছে তাহার। আর সাধু ভাষার সংস্কৃত বা তৎসম শব্দের প্রয়োগ বেশি, যার কারণে এই ভাষাটা গুরুগম্ভীর। চলিততে আমরা অপেক্ষাকৃত তৎসম শব্দের ব্যবহারটা খুবই কম করার চেষ্টা করি। এখানে আমরা দেশি বিদেশি বা তদ্ভব শব্দ যেগুলো আমরা বাংলা শব্দ, সেগুলির প্রয়োগটা বেশি, যার কারণে চলিত ভাষা বোধগম্য। নাটকের সংলাপ বা এগুলোতে সাধু ভাষা মানে অচল, কিন্তু চলিত ভাষা এর জন্য প্রাঞ্জল এবং চলিত ভাষায় প্রয়োগ হয়ে থাকে। আধুনিক সাহিত্যগুলো এবং আমাদের সুন্দর করে কথা বলার ক্ষেত্রে চলিত ভাষাই হচ্ছে আমাদের একমাত্র মাধ্যম। সাধু ভাষায় ভাষাটা অনেকটা দুষ্পরিবর্তনীয়, একটা কনস্ট্যান্ট পজিশনেই বেশিরভাগ সময় থাকে, কিন্তু চলিত ভাষা
পরিবর্তনশীল। চলিত ভাষা সংক্ষিপ্ত, কিন্তু সাধু ভাষা কি হয়, দীর্ঘায়িত হয়, যার কারণে বক্তৃতায় সংলাপে এক্ষেত্রে সাধু ভাষার প্রয়োগ নেই। তা আমরা এটাও জানি যে, এটা বলতে পারি যে সাধু ভাষাটা প্রাচীন, কিন্তু চলিত ভাষাটা কি আমাদের আধুনিক। সাধু ভাষা আবার কি করে, ব্যাকরণের নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করে, কিন্তু চলিত ভাষা তা নয়। চলিত ভাষা তার নদীর স্রোতের মতোই প্রবাহমান, সে তার স্বাধীনভাবেই চলে, ব্যাকরণ প্রয়োজনে চলিত ভাষাকে অনুসরণ করবে। তো এই হলো সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে একটা পার্থক্য আমরা বললাম। তাহলে এই পার্থক্য যদি জানি আমরা, এগুলোই বৈশিষ্ট্য, যদি পরীক্ষা আসে এগুলোই আমরা আলাদা আলাদা করে বৈশিষ্ট্য ভাবে লিখতে পারবো। আবার যদি এমন হয় একটা প্যারা উঠিয়ে দেয়া থাকে, যে একটা অনুচ্ছেদ থাকে যে এইটি সাধু ভাষায় আছে, এটা চলিত ভাষায় রূপান্তর করো, তখন তোমরা করবে কি, যে ক্রিয়াপদগুলোকে সংক্ষেপ করে নিবে। যেমন যদি হয় যে একটা সেন্টেন্স থাকলো যে কি, যে আমরা এখানে অনেকগুলো বইতে তোমাদের দেয়া আছে, যেমন যদি হয় যে কিয়ৎক্ষণ পরে রাজা আসিয়া ভিক্ষুকদের দান ভিক্ষা দান করিতে থাকিল। এটা চলিত যদি করতে চাই, আমরা বলবো কিছুক্ষণ পরে রাজা এসে ভিক্ষুকদেরকে দান করতে লাগলেন। এই যে সংক্ষেপ করলাম, কি সংক্ষেপ করলাম, ক্রিয়াপদ সংক্ষেপ করলাম। কিছু সংস্কৃত বা তৎসম শব্দ ছিল, সেটাকে বাংলা, যেমন কিয়ৎক্ষণ ছিল, আমরা কিছুক্ষণ করলাম। এইভাবে তোমরা যদি দুটো একটা অনুচ্ছেদ বইতে যেটুকু আছে সেইটুকুই তোমরা অনুশীলন করো, আমি আশা করি যদি পরীক্ষা এমনটি আসে তোমরা পারবে। বন্ধুরা, আমরা একেবারে এই অধ্যায়টা এই 3টি পাঠ্যাংশ দিয়ে শেষ করলাম। তাহলে এখানে আমরা পূর্বে আলোচনা করেছিলাম বাংলা ভাষার বিবর্তনের রূপরেখা, যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা এসেছে কালক্রমিক ভাবে। তারপরে আলোচনা করেছিলাম বাংলা ভাষার ইতিহাস, যে সাহিত্যের যুগ বিভাগ, যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ নিয়ে। এবং এই অংশে আলোচনা করলাম সাধু রীতি, চলিত রীতি ও আঞ্চলিক রীতি নিয়ে। তোমরা সকলে ভালো থাকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো। ধন্যবাদ সবাইকে।